আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আই অব দ্য স্টেট পেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। অর্থাৎ এর বাংলা হচ্ছে রাষ্ট্রের চোখ। আমি মোহাম্মদ হিমেল রয়েছি আপনাদের সাথে। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বড় ধরনের হামলার অভিযোগের মুখে পড়েন এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারি। হামলার সময় সার্জিস আলমের নিরাপত্তার জন্য একটি ব্যাংকের ভিতরে তিনি আশ্রয় নেন। অভিযোগ অনুযায়ী তিনি সেখানে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জে সার্কিট হাউসে নিয়ে যান। এখন আজকের এই যে বিষয়গুলো, এটা কিন্তু খুব একটা মারাত্মক সাইন শো করে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিএনপি এদের উপর হামলা করেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে। অথচ আপনি যদি একটু খেয়াল করেন, বেশি সময় না, এই সময়টুকু তারা কিন্তু একটা সময় একই সাথে আন্দোলন করেছে। আবার তারা ওই ব্যক্তি অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দুরা কিংবা কর্মীরা হামলা করছে এদের উপর। ব্যাপারটা খুবই মারাত্মক। কেন মারাত্মক জানেন? কারণ হচ্ছে যে হাসিনা যে মাঝে মাঝে বলে টুক করে আর চট করে ঢুকে যাব, এটাই হচ্ছে তার আসল একটা নমুনা। যে কেন বলে? কারণ নিজেদের মধ্যে যখন কুন্দল হয় তখন কিন্তু খুব সহজ তৃতীয় ব্যক্তি ঢোকা। তো শেখ হাসিনা হচ্ছে আর আওয়ামী লীগ হচ্ছে তৃতীয় ব্যক্তি, আর এই তৃতীয় ব্যক্তি ঢুকার সুযোগ করে দিচ্ছে নিজেদের মধ্যে হানাহানি করে। ছাত্রদল, এনসিপি, জামাত, এটা আমরা বলবো একই মায়ের পেটের ভাই। কারণ এই ভাইয়েরা মিলেই কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই ডিবেটেশন হওয়ার কারণ কি। আপনি দেখেন শুধু পিনাকেই স্ট্যাটাস দিয়েছে সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষে, তিনি বারবার কথাগুলো বলছেন, কিন্তু ইলিয়াস হুসাইন সহ অন্যান্য যারা আছেন তারা চুপ কেন তাদের বিষয়ে? ব্যাপারটা অদ্ভুত না? না, ব্যাপারটা অদ্ভুত না, মোটেই অদ্ভুত না। আপনি একটা জিনিস খেয়াল করেন, অনেকেই বলে না গাং পারলেই সারছে। তো সার্জিদ আলম মনে করছে যে গাং পার হয়ে গেছে, 24-এ হাসিনা চলে যাওয়া মানে গাং পার হওয়া। আসলে না, খেলা তো মাত্র শুরু, এখনো তো শেষের পর্যায়ে যায় নাই, কিন্তু তারা মনে করছে তারা শেষের পর্যায়ে আছে। আপনি দেখেন যেই প্রথম আলো বাংলাদেশে ভারতের দালালের অফিস কিন্তু বলা হয়, এবং অনেক নজিরবিহীন খুন গুম হত্যার সাথে কিন্তু এই প্রথম আলোর অফিস কিন্তু যুক্ত রয়েছে। এবং এই মতি, তারপর ওই যে আরেকজন আছে, এরা সবাই কিন্তু প্রমোট করে ভারতকে কোনো না কোনো ভাবে, এবং তারা আলেম ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সরাসরি সবসময় চেষ্টা করেছে নিজের দেশকে জঙ্গি তোকমা দিতে। আপনি খেয়াল করেন, আপনার ঘরে যদি একজন খারাপ সন্তান থাকে, আপনি কি কখনো বাইরে এসে বলবেন যে আপনার সন্তানটা খারাপ? বলতে পারেন দুষ্ট, বলতে পারেন সে অমনোযোগী মানুষ, সে চঞ্চল মানুষ, এর চেয়ে বেশি না। কিন্তু আপনি দেখেন এই বাংলাদেশটা যদি প্রথম আলো নিজের ঘর মনে করতো, কখনো জঙ্গি তোকমা দিত না। তো সেই যখন প্রথম আলোকে ভাঙচুর বা অগ্নি সংযোগ হয়, মানে এই সেই অবস্থায় যখন ওই পোড়া অফিসটাকে দেখার জন্য সালাউদ্দিন সাহেব বিএনপির এবং এই সার্জিস আলম গিয়েছে পরিদর্শন করার জন্য। আর সেখানে সে মানে বাংলার জনগণের মতো, নেতাদের মতো রক্তঝরা একটা বক্তব্য দিচ্ছিল। বলেছিল যারা এই উস্কানির সাথে যুক্ত আছেন তারা যেন তাদের যেন এই দেশের আইনে আওতা আনা হয় এবং যেন তাদের বিচার করা হয়। এখন কথা হচ্ছে গিয়ে, তাইলে তো ওইটা যদি ভাঙচুর আর লুটপাট আর অগ্নিসংযোগের কারণে যদি বিচার হয়, তাহলে তো হাসিনাকে যে তাড়ানো হয়েছে সেটারও বিচার হওয়া উচিত, যারা যারা তাড়াইছে। এখন তার মধ্যে তো সার্জিস আলম পড়ে যায়, তাহলে তো সার্জিস আলমের বিচার হওয়া উচিত আমি মনে করি, যদি এটা হয়। কারণ এই দেশে ফ্যাসিস্ট এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু বিদায় নিয়েছে, কিন্তু লেসপেন্সার রয়ে গেছে। যেমন প্রথম আলো, শাওন, তারপরে ওই যে আরেকটা আছে না পিয়া না কি জানি, একজন মরেল, ওই যে সুমনের সাথে, ব্যারিস্টার সুমনের সাথে কিছুদিন আগে পিয়া জান্নাত। তো এই লেসপেন্সার সহ আরো অনেকেই আছেন যারা মাথা চারা দিয়ে উঠেন।
এবং তাদের সাথে তারা এই দেশে কাদের সাথে বসবাস করতেছে? সেই মানুষগুলোর সাথে যারা 5ই আগস্ট অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার পরে যারা এই যুদ্ধকে জয় হিসেবে ঘোষণা করছেন তাদের সাথেই বসবাস করছেন এই প্রথম আলো, ডেইলি স্টার আর এই শাওন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা 24-এ যারা আছে সবাই মিলেমিশে একাকার। কিন্তু মনে রাখবেন একটা কথা, সাপ সাপ কিন্তু মানুষ কখনো বিশ্বাস করে না সাপকে। কারণ কেন? কারণ তার কাজই হচ্ছে ছবল দেওয়া। আপনি দেখবেন কোন সাপুরি অর্থাৎ যদি কোনো সাপকে ধরে আগে দাঁত ফেলে দেয়। কেন? কারণ নিজের সেফটির জন্য। তো বাংলাদেশে যে দাঁত, সাপের দাঁত, সেটা হচ্ছে গিয়ে প্রথম আলো এবং শাওন সহ যারা মানে এই তুষার নূর আছে না আরো অনেকে, এরা হচ্ছে সাপের দাঁত। এরা ছবল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওই যে আমাদের জুলাই আন্দোলনের বিপ্লবীরা মাঝে মাঝে বিন বাজায়, তো ওরা ওই বিন শুনলে মাথা ঘুরায় ওদের। সাপের যেরকম মাথা ঘুরায়, ওই বিপ্লবীর যারা আছে তারা এদেরকে হুমকার দেয়। হুমকার মানে হচ্ছে বিন, হ্যাঁ বিন বাজায়, তখন তারা একটু ঠান্ডা হয়ে যায়। কিন্তু তারা ছবল দিবেই আপনাকে, এটা কনফার্ম। সাপ যেমন শুধুমাত্র মানে সুযোগ খুঁজে কখন তার দাঁত উঠবে আর কখন সে ওই তার দাঁত দিয়ে ছবল দিবে। তো এইটাই হচ্ছে তুষার নূর, শাওন, এরা উঠে জেগে উঠে, কিন্তু আমাদের যারা বাংলাদেশের বিন বাজায় তারা কিন্তু উচ্চস্বরে কথা বলে না, তাদের সাথে বলে বাইরের দেশ থেকে। নাম বলি, লুকানো কিছু না, ইলিয়াস হোসাইন, পিনাকি, এরা হুঙ্কার দিয়ে উঠলে তো এদের একটু মাথা ঘুরায়, সাপের মতো ঘুরাইলে এরা আবার কিছুদিন চুপ থাকে। কিন্তু হ্যাঁ, শেখ হাসিনা যদি পুনর্বাসন হয় এই বাংলাদেশে, তাইলে কিন্তু এই শাওন, এই মতি আর এই যারা ডেইলি স্টার মিস্টার সহ যারা আছে, এরাই কিন্তু নিয়ে আসবে একদিন। আর এদের পক্ষ নিয়ে কথা বলা সার্জিস আলম, সেটা কি ভালো করেছে? তো ডিবেটেশনটা কারা করতেছে? তিনি আবার সংবাদ সম্মেলন করে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বেশ উত্তপ্ত কথা বলেছে, কিন্তু অথচ এই ইলিয়াস হোসাইন এরাই কিন্তু তাদেরকে শেল্টার দিছে। এখন শেল্টার দেওয়াটা মানেটা হচ্ছে এই না যে তাকে অনেক কিছু করে দিছে। শুনেন, সার্জিস আলমের আগেই কিন্তু ইলিয়াস হোসাইন এই আওয়ামী লীগ নিয়ে অনেক বক্তব্য রাখছে, অনেক কথা বলছে, যেগুলো অনেকের বুক, বিশেষ করে আওয়ামী লীগের বুক ভেঙে খান খান হয়ে গেছে। হারুন এমনও বলছে যে শুধু ইলিয়াস ভাইকে ফোন দিছিল 5ই আগস্টের ঠিক আগ মুহূর্তে, যখন ভিডিওটা ছাড়ছিল ওর কি জানি ছোট একটা ভাইকে দেখায় দিছে, তখন সেখানে বলেছিল যে ভাই, ইলিয়াস ভাইকে বলেছিল ফোন করে, হারুন, ডিবি হারুন বলছে, ভাই এই আন্দোলন কিন্তু বেশি দিন থাকবে না, সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ সেদিন ইলিয়াস ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা শুনলাম, যদি কোন রকম আওয়ামী লীগ টিকা যেত হিমল ভাই, তাইলে কিন্তু আমার যে কি অবস্থা হইতো। কেন কি অবস্থা হইতো? কি ইলিয়াস হোসেনকে ধরে নিয়ে যাইতো? তা না। আপনি কনক সরারের বিষয়টা দেখেন, তাকে কিভাবে জিম্মি করছে, তার বোনকে ধরে নিয়ে গেছে, বিশাল একটা মানে একটা হই হই রান্ড, মানে কি এক অবস্থা, হই হই মানে রই রই একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই দিক দিয়ে অনেক দুর্বল ছিল কনক সারওয়ার। হ্যাঁ, একটু ঠান্ডা ছিল মাঝখানে, তারপর পরে তো আবার সে একই আন্দোলনে আবার একই টক শো করতে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই আজকে তোমরা সার্জিস আলম সহ যারা আছো বিশাল নেতা মনে করতেছে, এই ইলিয়াস হোসাইন কিন্তু তখনকার আমলে কিন্তু এদের সাথে নিজের জীবনের বাজি রেখে নিজের পরিবারকে বিপদে ঠেলে দিয়ে দেশের জন্য কাজ করত। আজকে তারা ইলিয়াস হোসাইনকে অনেকে বলে বিএনপি বিরোধী। ইলিয়াস হোসাইন কোন হিসেবে বিএনপি বিরোধী? ভাই, ইলিয়াস হোসাইন যদি বিএনপি বিরোধী হতো, তিনি পক্ষ বিপক্ষে একটা যে আছে সেটা করেছে, পক্ষে নিয়েছেন বা বিপক্ষে গিয়েছেন, কিন্তু তিনি তাড়ানোর জন্য কাউকে বলে নাই। ওনার সাথে তো তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক ইলিয়াস হোসাইনের সাথে, কথাও হয়। তারপর ওনার অনেক মন্ত্রী মহোদয়, ইভেন এখানকার নিউ ইয়র্কের বিএনপির মানুষ ওনার উপরে অভিমান করে আছে, কিন্তু ওনাকে বলে নাই যে উনি বিএনপি বিরোধী। কিন্তু আপনি দেখেন, বিএনপি বিরোধী বানানোর চেষ্টা করে ওই তারেক স্যার, তারপরে ওই যে নুরু, এরা হচ্ছে স্বার্থবাস ছেলে। আপনি কালকে দেখেন এদের মন্ত্রিত্ব যাক, বিএনপি কে পচায় ফেলবে, তারা পচায় ফেলবে। তো এরা নুরটুর, এরা হচ্ছে এক ধরনের বিষাক্ত সাপ। এরা যদি মনে করে যে সাপকে দুধ দিবেন, খাবার দিবেন, ঠিক থাকবে, যদি এই দুধ খাবার যদি না পায়, তারা
কি করবে, ছবল দিবে মানুষকে। তো ঠিক তেমনি নূর হচ্ছে, তাদেরকে যদি সুবিধা যদি না দেন, বিএনপিকেও একদিন সাপের মতো ছবল দিয়ে বসবে। এদেরকে বিশ্বাস করা যাবে না। হয়তোবা ইলিয়াস হোসেন অনেক সময় লাইভ করে না শাওনকে নিয়ে, তারপর বিভিন্ন বিএনপির অনেক ব্যক্তিবর্গদেরকে নিয়ে। আসলে মানুষ কাছে থেকে কোনো মানুষকে চেনা যায় না, দূর থেকে অনেক কিছু অনুভব করা যায়। আর এখানে অনুভবের বিষয় না, এখানে হচ্ছে তারা যেহেতু দূরে আছে, মানুষ চেষ্টা করে যে তার কাছে সেই সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং সেগুলো নিয়ে তিনি নিউজ করলে জাতি জানতে পারবে। কিন্তু বাংলাদেশের ভিতরে ধরেন যদি কাউকে এই ধরনের ইনফরমেশন যদি দেওয়া হয়, তখন কিন্তু ওই লোকটার জন্য বিপদ। সে কি আসলে বিশ্বস্ত কিনা, সে বিশ্বাস রাখবে কিনা, তো এটারও একটা অনেক ব্যাপার আছে। তো আজকে দেখেন, মানে সার্জিস আলম কিন্তু মায়ের ঠিক মতো খাইছে, কার হাতে, বিএনপির হাতেই খাইছে। একদিন সালাউদ্দিন সাহেব কিন্তু তাকে নিয়েই কিন্তু এই প্রথম আলোতে গেছে। তো তাহলে তো ঘনিষ্ঠ হওয়ার কথা। তাহলে আপনি কার বিরুদ্ধে বলছেন যে বিচার বা আইনের আওতায় আনার জন্য? সে তো আপনার ভাই, সে না আপনার ভাই? আপনি না প্রথম আলোতে গেছেন, প্রথম আলো তো কি সুন্দর নিউজ করলাম, আপনাকে বাস দিয়ে দিয়েছে, একটু পড়ে দেখেন। তো আসলে এই কথাগুলো কিন্তু অনেক যুক্তিগত, আপনি আপনারা চিন্তা করে দেখেন। তো আমি সবাইকে বলবো, আই অফ দ্য স্টেট অর্থাৎ এটার অর্থ হচ্ছে রাষ্ট্রের চোখ। এই পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা চাই এই বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে কাজ করবে। রাজনীতিবিদ যারা আছেন, জনগণ আছেন, তাদের চিন্তা ভাবনা কিন্তু একটাই ছিল, সেটা হচ্ছে হাসিনাকে বিদায় করা এবং নতুন সরকার গঠন করা। আপনারা আলহামদুলিল্লাহ একটা নতুন সরকার পেয়েছি আমরা, কিন্তু আসলে আমাদের মনের মতো পাইনি। তার মানে এই না যে আজকের এই কথাটা বলেছে আমি বিএনপি কে বিরোধিতা করছি। আপনি যখন আলোচনা সমালোচনা করবেন, আপনি যদি এই আলোচনা সমালোচনাটাকে সাধুবাদ করবেন, এই আলোচনা সমালোচনাটাকে আপনার সামনের দিকের সূর্য উদয়ের মতো দিগন্ত হিসেবে দেখবেন, তাহলে আপনারা যদি মনে করেন যে না, এটা ভুল নয়, এটা শত্রুতামি, তাহলে সার্জিস আলমের মতো যারা মাইর খাইছে, তা আপনারা অন্যান্য যারা আপনাদের সমালোচনা করে তাদেরকেও মারবেন। আপনারা আপনারা যারা বীর, তাদেরকে বীর না বলে এমন এমন কিছু লোকদেরকে বীর বানাচ্ছেন, মানুষ আপনাদেরকে ধিক্কা দেয়। আপনারা কি জানেন না 2026 সালে এআই এর যুগ? মানুষ কিংবা বাচ্চা পোলা পায় বা জেনারেশনকে আপনি যখন বলবেন, তারা বুঝে নেয় বলছেন আপনি। অর্থাৎ এই যে এগুলো বলে আপনাদেরকে রাজনৈতিক দল হিসেবে যে একটা বিশ্বাস করতো বিএনপি কে, সেই বিশ্বাসের জায়গা থেকে আস্থা হারিয়ে ফেলতেছে জনগণরা। আর এই জনগণ যখন একটা আস্থার জায়গা থেকে তারা সরে আসবে, আপনি কি মনে করেন আগামী দিনে আপনাকে ভোট দিবে? তাহলে আপনাকে কিসের সহযোগিতা নিতে হবে? সেই স্বৈরাচারের সরকারের মতো ভোট চুরির সহযোগিতা নিতে হবে। ভোট চুরি করে দেখাই দিতে হবে মানুষকে যে আপনারা ভোটে জিতেছেন। আর বিএনপি যদি মনে করে হাসিনা তো আর কখনোই ফিরবে না, ক্ষমতায় থাকলে তো আমরা চিরস্থায়ী সারা জীবন ক্ষমতায় থাকবো, তাহলে এই চিন্তা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। বড় ছোট বলে দল নেই, আমি মনে করি কে কখন কোন সময় বড় হয়ে যায় দল, সেটা কিন্তু কারো জানা থাকে না। হাসিনার মতো একটা বিশাল পাওয়ারফুল বড় দল কিন্তু এখন মানে জাতীয় পার্টির এরশাদের চেয়েও ছোট দল হয়ে গেছে। এরশাদ তো তাও কথা বলতে পারতো, মাথা উঁচু করে একটা জায়গায় গিয়ে বক্তব্য রাখতে পারতো। হাসিনা তো নাই, তার দলের লোক কোথাও তো দাঁড়ানো তো দূরের কথা, কোথাও কথা বলার আগেই ফিনিশ নামে যে ইংলিশ শব্দ আছে সেটা করে দেয়। তাই এক মাঘে শীত যায় না। বিএনপির অবশ্যই এই যারা কর্মীরা যারা করেছেন এই হামলাটা, অবশ্যই এটা নিন্দনীয় এবং নিন্দা জানাই, কারণ এটা হতে পারে না। কিন্তু সার্জিস আলমকেও বলতে চায়, যে সার্জিসকে বলতে চায় যে সার্জিস, দালালি বন্ধ করো ছোট ভাই। তোমার এটার ব্যাপারে বা আমি যে ভিডিওতে কথা বলছি এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। তোমাকে এটুকু বললাম যে আল্লাহ মাঝে মাঝে জনগণ বা কিংবা কোনো মানুষ অতিরিক্ত পাপ করে, তখন কোনো মানুষ শাসন করে না, প্রকৃতি তাকে শাসন করে। আজকের সে শাসনের মূল একটি অংশ হচ্ছে তোমার এই মায়ের। তোমার এই মাইরটা যদি না দিত, তুমি কিন্তু অহংকারের ঠেলায় মানে এই দেশে বাঁচা যেত না। তুমি এত বড় নেতা হয়ে যাও নাই। 2000 মানুষের রক্ত দিয়েছে কি তোমার জন্য? না, এনসিপির জন্য কেউ রক্ত দেয়নি। এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই দেশের মানুষ এবং 2000 মানুষের যারা হয়েছে, তারা কিন্তু রক্ত দিয়েছে শুধুমাত্র দেশ বাঁচানোর জন্য, কোনো ব্যক্তি বা কোনো দলকে পূজা করার জন্য নয়। আর কোন দল আর ব্যক্তি যারা ক্ষমতায় বসে আছেন, একটা কথাই বলবো যে দেখুন, এই ক্ষমতায় আসার আজকে মন্ত্রীর কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে গিয়ে এই জুলাই আন্দোলনের
পরিবাররা যারা সন্তান হারিয়েছে তাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে মন্ত্রী হয়েছেন, শুধু মাথায় রাখবেন। এখন নাকি শুনি নাকি কোনো একটা প্রতিমন্ত্রী নাকি পদ নিয়ে নিবে, এবং আরেকজন এমপি 20 কোটি টাকা নিয়ে বসে আছে সে মন্ত্রী মানে পদটা নেওয়ার জন্য। তো এখানে যারা রাজনীতি করে তারা ধোয়ায় তুলসী পাতা না কিন্তু ভাই, তারা হচ্ছে সবচেয়ে বড় বাটপার চিটার। এখন বলবেন যে আমি শুধু বিএনপি সমালোচনা করছি, ভাই বিএনপি সমালোচনা করবো না তো কার সমালোচনা করব? এই দেশে ক্ষমতায় কে, সরকারে কে? বিএনপি। তো বিএনপি কে বলবো না? বিএনপি চুরি করবে সেটাকে আমি যদি বলি দেখুন স্যার আপনি চুরি করবেন না, যদি একটা চোরকে যদি আমাকে এই ভাষায় কথা বলতে হয় হাসতে হাসতে সুন্দর করে হাত কষলিয়ে, তাহলে কি এই দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? চোরকে চোরের ভাষায়, কড়া ভাষায় কথা বলতে হবে, কারণ তার অভ্যাসটাই হচ্ছে এরকম, এবং তাকে সুন্দর কথা বলে বোঝানো যাবে না। তো সর্বশেষ যে বিষয়টি বলবো যে সার্জিস আলম, আজকের যে এই জায়গাটা দাঁড়িয়েছে কিংবা আপনার যে পরিস্থিতি হয়েছে সেটার জন্য কিন্তু আপনি নিজেও দায়ী এবং নিজেই দায়ী। পাটোয়ারিকে বলবো যে সবকিছুর ঊর্ধ্বে যে মানুষগুলো আপনাদেরকে নেতা বানিয়েছে, যাদের কারণে আপনারা নেতা হয়েছেন, তাদেরকে আপনারা পানির হালুন। শহীদ যারা, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, তাদের পাশে দাঁড়ান। বক্তব্য দিলে হবে না, বক্তব্য অনেক মানুষ দিতে পারে। এই যে দেখছেন যে ইয়াই কিভাবে লাঠিছোটা নিয়ে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে মারতে গেছে, এইভাবে একতাবদ্ধ যদি একমত পোষণ না করেন বিশাল বিপদ আছে কিন্তু সামনে, বিশাল বিপদ। এখন তো শুধু ধরে ধরে পিটাইছে, এই বিএনপি আরো অনেক কিছু করবে। এবং বিএনপির মাননীয় তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিশেষ আবেদন, আপনার দলের লোকদেরকে ঠিক করেন, না হয় কিন্তু শেখ হাসিনার মতো কিন্তু পাওয়ারফুল মানুষ কিন্তু পালিয়ে গেছে। তা আপনাকে যেন এই অবস্থা যেন হতে না হয়। দেশের মানুষ আপনাদেরকে ভালোবেসে আনছে। চাঁদাবাজি বন্ধ করে এই দেশকে সংস্কারের জন্য যা যা করণের দরকার তাই করার আহ্বান থাকবে। আর বিএনপি ভাইদেরকে বলবো, বিএনপির ভাইরা আপনারা আমাদের ভাই, এনসিবি আপনাদের ভাই। কিছু কিছু মানুষের বক্তব্যের কারণে তাদেরকে আলাদা করে দিবেন না। জামাতকে দয়া করে আর রাষ্ট্রবিরোধী আর রাজাকার বলবেন না, কারণ এই জামাত থাকার কারণে আজকে আপনারা তাদের পিঠের উপরে হেঁটে কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছেন, এটা একটু মাথায় রাখবেন। তো সবাইকে বলবো যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শেয়ার করলে এই তথ্যগুলো যাবে সবার কাছে, সবাই বুঝবে, জানবে। তো সেই জানার জন্য আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং এই আই অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের চোখ এই পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন।